শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অন্যতম বিখ্যাত উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড পর্যালোচনায়। উপন্যাসটি রচনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন। প্রথমে আমরা সেলিনা হোসেনের জীবনী সম্পর্কে জানব, তারপরে চরিত্র এবং পরবর্তী সময়ে কাহিনী সংক্ষেপ। সেলিনা হোসেনের জীবনী। কথাসাহিত্যিক সেলিনা হোসেন বাংলা ভাষাভাষী সাহিত্য অনুরাগীদের কাছে একটি সম্মানের নাম, একটি মর্যাদার নাম। দীপ্তিমান প্রতিভার পাশাপাশি কঠোর পরিশ্রম এবং নিরলস অধ্যবসায়ের মাধ্যমে বাংলা সাহিত্যে তিনিও অনেক উচ্চ স্থানে পৌঁছেছেন। বাংলাদেশের কথা সাহিত্যিকদের মধ্যে একমাত্র সেলিনা হোসেনেরই বেশ কয়েকটি বই দেশের বাইরে বিশ্বের কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত, যা এদেশের মানুষের জন্য গর্বের বিষয়। নিরহংকারী, বিনয়ী ও সাদা মনের মানুষ হলেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং মাথা নত না করার মানুষ তিনি। নানামাত্রিক লেখার প্রাচুর্য, উপন্যাস, গল্প, প্রবন্ধ, চিত্রনাট্য ও শিশু সাহিত্য, বিভিন্ন প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্মাননা ও পদকে তার ঝুড়ি পরিপূর্ণ। সেলিনা হোসেন 1947 সালের 14 জুন রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে। বাবা একে মোশাররফ হোসেনের আদি বাড়ি নোয়াখালী হলেও চাকুরির সূত্রে বগুড়া ও রাজশাহী শহরে থেকেছেন দীর্ঘকাল। মায়ের নাম মরিয়ম উন-নিসা বকুল। তারা 9 ভাই বোন। তিনি ভাই বোনদের মধ্যে চতুর্থ। তিনি বগুড়ার লতিপুর প্রাইমারি স্কুলে 3য় শ্রেণীতে ভর্তি হন। 1959 সালে রাজশাহী প্রমথনাথ PN গার্লস কলেজে গার্লস স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন এবং 1962 সালে SSC পাশ করেন। পরবর্তীকালে রাজশাহী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে BA অনার্স ও MA পাশ করেন। তিনি বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন এবং 2004 সালে পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন। তার প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর। প্রকাশিত উপন্যাসের সংখ্যা 35, গল্পগ্রন্থ 13, শিশু কিশোর 22, প্রবন্ধ 10টি, 13টি সম্পাদিত গ্রন্থ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড, যুদ্ধ, গেরিলা ও বীরাঙ্গনা এবং মাটি ও শস্যের বনন। তিনি বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে 2 বছরের জন্য নিয়োগ পান। প্রগতিশীল মানসিকতার লেখক সেলিনা হোসেনের লেখায় 47-এর দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং রাজনৈতিক সচেতনতার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। তাঁর লেখা সবচেয়ে বেশি আলোচিত গায়ত্রী সন্ধ্যা ত্রয়ী উপন্যাসের সময়ের বিস্তৃত ক্যানভাসে বিধৃত হয়েছে দেশভাগ থেকে শুরু করে 75 সাল পর্যন্ত। 7 মার্চের বিকেল, যদিও বঙ্গবন্ধুর বক্তৃতা বিশ্লেষণমূলক উপন্যাস, তথাপি সাবিয়া ও আশরাফ নায়ক নায়িকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে 72 সালে মার্চে আবির্ভূত হয়। এটি একটি অভিনব উপন্যাস। সরাসরি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হাঙ্গর নদী গ্রেনেড এবং স্বাধীন বাংলাদেশের রূপকার ও সপরিবারে বঙ্গবন্ধুর 75 সালের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা দিয়ে নির্মাণ করেছেন আগস্টের এক রাত। সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটি প্রকাশিত হয় 1976 সালে। এর ইংরেজি অনুবাদ রিভার অব মাই ব্লাড ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা একটি বিশ্ববিদ্যালয় বিদেশি সাহিত্যের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। এই উপন্যাসের কাহিনী অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়। এদিক থেকে তার রচিত উপন্যাসগুলির মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। পদ্মার পশ্চিম পাড়ের হলদিগা নামক কোনো এক গ্রামের অবস্থা সম্পন্ন গৃহস্থ পরিবারে দুরন্ত কিশোরী বুড়ি নামের চরিত্রকে উপন্যাসের প্রধান উপজীব্য করে এই উপন্যাস নির্মাণ। প্রধান চরিত্র বুড়ি, গ্রামের সচ্ছল পরিবারের মেয়ে উপন্যাসের প্রধান চরিত্র। রইস বুড়ির ছেলে, বাক প্রতিবন্ধী। সলিম সতীনের ছেলে, কলিম সতীনের ছেলে। জলিল কিশোরী বয়সের প্রেমিক। রমজান আলী বুড়ির বাবা, সচ্ছল কৃষক। গফুর বিপত্নিক চাচাতো ভাই, বুড়ির দ্বিগুণ বয়সের স্বামী, মধ্যবিত্ত কৃষক। মনসুর রাজাকার। এবার তাহলে আমাদের উপন্যাসের কাহিনী সংক্ষেপ শোনা যাক। কিশোরী বয়সে জলিল নামের পাড়ার এক যুবকের সঙ্গে
বুড়ির ভালো লাগার কিছু মন দেওয়া নেওয়া বন্দোবস্ত হলেও প্রেমের পরিপূর্ণ বিকাশের পথে যায়নি। কিশোরী মনে প্রেমের বীজ বপন করেই জীবিকার তাগিদে জলিল হাওয়া প্রবঞ্চনা নয়। আর তখনই বুড়ির বাবা রমজান আলী মারা যান। রমজান আলীর আকস্মিক মৃত্যুতে বাড়ির সবাই শোক বিহ্বল হলেও বুড়ি বুঝতে পারে না তার বাবার মৃত্যুর রহস্য। কারণ বুড়ি ছোট। তারপর তাকে এক প্রকার জোর করে বয়সের অনেক পার্থক্য থাকা সত্ত্বেও আত্মীয় পরিজনরা চাচাতো ভাই মৃতদার গফুরের সঙ্গে বিয়ে দেন। বড় ভাইয়ের চাপে কিশোরী বুড়ি বুঝে না বুঝে বিয়ে করে। হলদি গা ছেড়ে দূরের বিন গায়ে যাওয়া তার স্বপ্নের কুড়িটিও শুকিয়ে যায়। নিজ গায়ের সীমানা পেরিয়ে তার আর কোথাও যাওয়ার সুযোগও হয়নি। গফুরের ঘরে তখন সলিম ও কলিম নামে দুই শিশু সন্তান, যাদের বয়স যথাক্রমে 6 ও 4। ওদের খেলার সাথে বুড়ি হয়ে গেল মা। বিয়ের পরও বুড়ির কৈশোরপনা থাকলেও গফুর তাকে বিরক্তি করেনি, বরং বুড়িকে তার মতোই থাকতে দেয়। অমর্যাদা করেনি কোনোদিন। নিয়তিকে মেনে নিয়ে চঞ্চলা কিশোরী বুড়ি দস্যিপনা দুরন্তপনা চিরকালের জন্য হারিয়ে যায়। তরতরিয়ে বেড়ে ওঠা বৃক্ষের শিকড় কেটে দিলে যেমন বৃক্ষটি শুকিয়ে যায়, ঠিক তেমনি কিশোরী বুড়িও ভেতরে ভেতরে মরে গেল। তার স্বপ্ন আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে গেল। নিরুপায় কিশোরী বুড়ির এক সময় মেনে নেয় স্বামী সংসার, আর ধীরে ধীরে মনের ভেতরে মাতৃত্বের চারাগাছটি মহিরুহের মতো পরিণত হয়। ভাগ্যকে বরণ করে অপরিণত মাতৃত্বের আঁচল বিছিয়ে খেলার সাথীদের আপত্ত স্নেহে মায়া মমতায় সলিম ও কলিমকে বড় করতে থাকে। গ্রামীণ আবহে নিজেকে মানিয়ে নিয়ে গৃহকন্যার অভ্যস্ত হয়ে ওঠে পরিদস্ত গৃহিণী। সতীনের 2 সন্তানকে নিজের গর্ভের সন্তানের মতোই আদর ভালোবাসায় বড় করতে থাকে। তার মধ্যে পরিপুষ্ট হতে থাকে পূর্ণ মাতৃত্ব। সামাজিক মিথস্ক্রিয়া বাড়তে থাকে। পুরনো বান্ধবী নমিতার সঙ্গে বুড়ির যোগাযোগ ঘটে। নমিতা অসুস্থ স্বামী মারা যায়। নিতা বৈরাগিনী ও তার প্রেমিক বুড়িকে অসাম্প্রদায়িক হিসেবে চিত্রিত করতে তো লেখক নমিতার সঙ্গে সইয়ের সম্পর্ক দেখিয়েছেন। সংসারে বুড়ি নিজেও মা হতে চায় এবং মাতৃত্ব প্রলম্বিত হওয়াতে কেশব বাবার ধামে মানত করে। কেশব বাবার কাছে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হওয়ার পেছনে নিতা ও রামদাসের মিথস্ক্রিয়ার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক পাওয়া যায়। অবশেষে 8 বছর পর বুড়ি মা হয়। মা হয়েও বুড়ির অতৃপ্তি রয়ে গেল। রইস নামের ছেলেটি বাক প্রতিবন্ধী। এর মধ্যে জলিল একবার বাড়ি এসে বুড়ির সঙ্গে দেখা করলেও তাদের মধ্যে তেমন কোনো ভাব বিনিময় হয়নি। জলিল বিয়ে করে বউ নিয়ে ঢাকায় চলে যায়। সময় গড়িয়ে যায়, মানুষের বয়স বাড়ে, বুড়ি ও গফুরের শরীরের পেশি শিথিল হয়ে পড়ে। গফুর মারা যায়। সলিম রমিজাকে বিয়ে করে এবং গ্রামের নেতৃত্বে চলে আসে। দিন গড়িয়ে যায়, সলিমের সন্তান হয়, বুড়ি হয়ে দাদি। আনন্দে দিন কাটতে থাকে। তখনই দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। গ্রামের মানুষ পাকিস্তানি বর্বর হানাদারদের গণহত্যার খবর জলিলের কাছে জানতে পারে। জলিল, সলিম সহ গ্রামের আরও কয়েকজন মুক্তিফৌজে যোগদান করে। আমরা সবাই জানি যে দেশের স্বাধীনতার জন্য দেশের মুক্তিগামী মানুষেরা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু কিছু সংখ্যক দালাল ধর্মানন্দ স্বার্থান্বেষী পাক সেনাদের সঙ্গে নিয়ে লুটতরাজ, নারী নির্যাতন, খুন, মানুষের বাড়িঘরে আগুন জ্বালানো, অসংখ্য হিন্দু ও যুবক এবং মুক্তিযোদ্ধাকে নির্বিচারে হত্যা করেছিল। মুক্তিযুদ্ধের উপন্যাসে এইসব স্বার্থান্বেষী, বেঈমান এবং দেশদ্রোহীর চরিত্র না থাকলে মুক্তিযুদ্ধের উপন্যাস পরিপূর্ণ হয়ে ওঠে না। এই উপন্যাসেও মনসুর সহ আরও কতিপয় পাকিস্তানি দালালদের চরিত্র চিত্রিত করেছেন লেখক। সলিমকে গ্রামে না দেখা যাওয়াতে মনসুর এবং ওই দালালদের মনে সন্দেহ দেখা দেয়। তারা গ্রামে গ্রামে লুটপাট সহ নানা রকম অত্যাচার করে। নদীর পাশের পাখানাদাররা ক্যাম্প স্থাপন করে। সলিমকে দেখা যায় না, সন্দেহ তীব্র। একদিন সলিমদের বাড়িতে মনসুরের নেতৃত্বে 6 জন কলিমকে ঘর থেকে বাইরে এনে নির্যাতন করে। নৃশংস পৈশাচিক নির্যাতনের শেষে বাড়ির উঠানোই সবার সামনে কলিমকে গুলি করে হত্যা করে। কলিমের শরীর থেকে গল গল করে রক্তের স্রোতে ভেসে যায় উঠান। এরকম হত্যাকাণ্ডের পর বুড়ি রইস, যদিও সে বাক প্রতিবন্ধী, এবং রমিজার মনের অবস্থা কেমন হতে পারে তা সহজেই অনুমান করা যায়। কলিমকে যেদিন নৃশংসভাবে হত্যা করলো সেদিনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। মিলিটারির ভয়ে পাট খেতে এক যুবক পানির মধ্যে লুকিয়েছিল। পাশ দিয়ে মিলিটারির যাওয়ার সময় ছেলেটা কেঁদে উঠতেই শামুর মা ওকে পানির তলে চেপে ধরে।
কিছুদিন পর হলদিগা থেকে কাদের ও হাফিজ মুক্তিযুদ্ধে যায়। দেশের পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। রাজাকাররা গাঁয়ের মেয়েদের ধরে নিয়ে যায় ক্যাম্পে, অনেককে গুলি করে হত্যা করে। যে কোনো যুদ্ধের নারীরা হয় সৈনিকদের প্রধান শিকার। বাংলাদেশের যুদ্ধের সময় এরকম নৃশংসতা ছিল চরম পর্যায়ে। এই উপন্যাসেও যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে তা ছিল সারা দেশের চিত্র। নারী নির্যাতনের পাশাপাশি অনেকে গরু ছাগল ধরে নিয়ে গেছে, তাও খুব সাধারণ ব্যাপার ছিল তখন। দেশের যুদ্ধের পরিস্থিতি ক্রমে আরও ঘনীভূত হয়, মুক্তিযোদ্ধারা আরও সংগঠিত হয় এবং গেরিলা যোদ্ধারা বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে এবং গোপনে শত্রু সেনাদের আক্রমণ করতে থাকে। একদিন কাদের ও হাফিজ নামে দুইজন মুক্তিযোদ্ধা মিলিটারি দ্বারা আক্রান্ত হলে বুড়ির ঘরে আশ্রয় নেয় তারা। মিলিটারিরা পিছু ছাড়ে না। বুড়ির ঘরে খানা তল্লাশি চালাতে চাইলে বুড়ি দুই মুক্তিযোদ্ধাকে বাঁচানোর জন্য নিজ গর্ভের প্রতিবন্ধী সন্তান রইসের হাতে ওদের একটি LMG ধরিয়ে দেয় এবং কৌশলে মিলিটারির হাতে সমর্পণ করে। তারপর আর কি, যা হবার তাই হলো। রইসকে ওরা গুলি করে হত্যা করে বাড়ির উঠান রক্তে ভাসিয়ে দিল। অধ্যায়হীন ছোট ছোট বাক্যের সহজ ও সাবলীল ভাষায় 144 পৃষ্ঠার এই উপন্যাস পাঠে রইসের মৃত্যুতে এটি ট্র্যাজেডি উপন্যাসের বৈশিষ্ট্য লাভ করেছে। রইস বাক প্রতিবন্ধী হওয়াতে বুড়ির বুকে জমে থাকা ছিল অনেক কষ্ট। তার স্বপ্ন ছিল নিজের ছেলে মা ডাকবে, কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়নি। এবার দুই মুক্তিযোদ্ধাকে বাঁচিয়ে নিজের পুত্রকে বিসর্জন দিয়ে সমস্ত বুক জুড়েই ধারণ করলে একটি কষ্টের বিশাল পাহাড়। উপন্যাসটি এভাবেই শেষ হয়।